আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর ছাত্ররা, আজকে তোমাদের ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ নিয়ে হাজির হয়েছে আমি হারুনুর রশিদ, স্কুল 71 ইউটিউব চ্যানেলে। ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম যে আলোচনা, সে আলোচনাগুলো হলো কোন বিজ্ঞানী কি বিষয়ে তাদের অবদান রেখেছেন, কোন কোন বিষয়ে আবিষ্কার করেছেন এবং সেই আবিষ্কারগুলো আমরা ফিজিক্সের কোন কোন জায়গায় ব্যবহার করে থাকি। আমি সর্বপ্রথম সশ্রদ্ধেয়ভাবে স্মরণ করছি সেই সমস্ত বিজ্ঞানীদের কথা, যে সমস্ত বিজ্ঞানীরা তাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের ফিজিক্সকে সমৃদ্ধ করেছেন। আমি কয়েকজন বিজ্ঞানী নাম উচ্চারণ করছি, আমার সঙ্গে তোমরাও একমত হবে। যেমন বিজ্ঞানী থ্যালিস, পিথাগোরাস, ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, আর্কিমিডিস, আর্যভট্ট, ভাস্কর, আল খোয়ারিজমি, ইবনে সিনা, জাবিদ ইবনে হাইয়ান, ফেরাট, হেনরি ব্যাকরেল, ম্যাক্সওয়েল, ম্যাক্স প্ল্যাঙ্ক, ডাল্টন, থমসন, রাদারফোর্ড, সত্যেন্দ্রনাথ বসু, মাইকেল সন মর্লি, আইনস্টাইন, ওমর খৈয়াম, সেনকুয়ে, কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, রামফোর্ড, লর্ড ক্যালভিন, কুলম্ব, ভোল্টা, ওয়ারিস্টেট, ডিরাক, রনস্টেন, পিয়েরে কুরি, মেরি কুরি, ভন গুয়েরিক, কেপলার, স্নেল, আল মাসুদি, নিলস বোর, মহাবীর এবং লিওনার্দো দা ভিঞ্চি। এছাড়াও অনেক বিজ্ঞানী আছে যারা ফিজিক্সে অনেক অবদান রেখেছেন। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত বিজ্ঞানীদের নাম। সর্বপ্রথম তোমাদেরকে মনে করে দিতে চাই যে এই সমস্ত বিজ্ঞানীরা কে কোন বিষয়ে আবিষ্কার করে বিখ্যাত হয়েছেন, সেই বিষয়গুলো তোমাদের পড়ে রাখা উচিত, যেন অবজেক্টিভগুলো তোমাদের সঠিক হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এগুলো পড়ে নিবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে মনে করে দিতে চাই, এই ফিজিক্স সাবজেক্টটাকে বুঝে পড়তে হয়। যদি তুমি বুঝে পড়ো তাহলে তোমার মাথায় থেকে যাবে, আর যদি তুমি না বুঝে পড়ো তাহলে তুমি মুখস্থি করার চেষ্টা করলে তুমি সেগুলো পরবর্তীতে আর প্রয়োগ করতে পারবে না। ফিজিক্স এমন এক সাবজেক্ট, যে সাবজেক্টে তোমাকে একই সাথে বুঝতে হয় এবং তাকে প্রয়োগ করতে হয়। সুতরাং এখানে বুঝতেই হবে আগে, আর তারপরে শুরু হবে প্রয়োগ, অর্থাৎ সৃজনশীল। চলো যাই, আমরা শুরু করি আজকের প্রথম আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি বলি যে বিজ্ঞান কাকে বলে, তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে যে বিজ্ঞান কাকে বলে। এই যে আমি লিখলাম বিজ্ঞান, এই বিজ্ঞানটা কাকে বলে। আমরা প্রথম যেহেতু ফিজিক্স নিয়ে কাজ করছি, অতএব বিজ্ঞান নিয়েই তো কাজ করছি। বিজ্ঞানের একটি অংশ হলো আমার ফিজিক্স, আমার পদার্থ বিজ্ঞান। সুতরাং এই বিজ্ঞান কি সেটা তোমাকে জানা দরকার। চলো যাই, আমরা বিজ্ঞান কি সেটা আগে আমরা জেনে নিই। একদম খুবই সংক্ষেপে আমি কয়েকটা শব্দ দিয়ে এই বিজ্ঞানের সংজ্ঞাটা তোমার সামনে উপস্থাপন করছি। যেমন ধরো, আমি বলছি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা প্রাপ্ত জ্ঞান এবং জ্ঞান অর্জনের কৌশলকে বলা হয় বিজ্ঞান। আমি যদি আরেকবার বলি, আরেকবার শুনে রাখো, তাহলে তোমার মনে থাকবে। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা প্রাপ্ত জ্ঞান এবং জ্ঞান অর্জনের কৌশলকে বলা হয় বিজ্ঞান। এই বিজ্ঞান হলো দুই প্রকার। আমি বলবো বিজ্ঞান দুই প্রকার। এই যে আমি লিখেছি এখানে, বিজ্ঞান দুই প্রকার। নাম্বার এক হলো ভৌত বিজ্ঞান, আর নাম্বার দুই হলো আমাদের জীববিজ্ঞান। এই দুই প্রকারের বিজ্ঞানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম হলো ভৌত বিজ্ঞান। অর্থাৎ পদার্থ বিজ্ঞান হলো ভৌত বিজ্ঞানের একটি অংশ। যাদের জীবন নেই তাদেরকে নিয়ে আলোচনা করা হয় যেখানে, তাদেরকে বলা হয় ভৌত বিজ্ঞান। আর ভৌত বিজ্ঞানের অংশ হলো আমার পদার্থ বিজ্ঞান। যেমন যদি আমি বলি ভৌত বিজ্ঞানের শাখা কয়টি, তাহলে তোমাকে স্পষ্ট মনে রাখতে হবে ভৌত বিজ্ঞানের শাখা 5টি। আমি বলে দিচ্ছি ভৌত বিজ্ঞানের শাখা 5টি। কি কি? নাম্বার 1, আর আমি আবার লিখি এখানে, মিশাই দিচ্ছি আমি এগুলো। ভৌত বিজ্ঞানের শাখা 5টি, আমি লিখে দিচ্ছি। ভৌত বিজ্ঞানের
শাখা 5টি। নাম্বার 1 হলো পদার্থবিজ্ঞান। নাম্বার 2 হলো রসায়ন বিজ্ঞান। নাম্বার 3 হলো ভূগোল। নাম্বার 4 হলো জ্যোতির্বিজ্ঞান। এরপরে 5 নাম্বারটা হলো আমাদের আবহবিদ্যা। এই হলো 5 প্রকারের ভৌত বিজ্ঞানের শাখা। ভৌত বিজ্ঞানের শাখা কয়টি? ভৌত বিজ্ঞানের শাখা হলো 5টি। আমি 1 নাম্বার বলেছি হলো পদার্থবিজ্ঞান, 2 নাম্বার বলেছি হলো রসায়ন বিজ্ঞান, 3 নাম্বার বলেছি হলো ভূগোল, 4 নাম্বার বলেছি জ্যোতির্বিজ্ঞান এবং 5 নাম্বার বলেছি আবহবিজ্ঞান বা আবহবিদ্যা। এই 5 প্রকারের বিজ্ঞানের সমষ্টিকে আমরা বলছি ভৌত বিজ্ঞান। আর ভৌত বিজ্ঞানের একটি শাখার নাম হলো পদার্থবিজ্ঞান, আর আমাদের এই বিষয়টার নাম হলো পদার্থবিজ্ঞান। সুতরাং বুঝতেই পারতেছো আমরা বিজ্ঞান থেকে 2 ভাগে ভাগ করেছিলাম। একটার নাম হলো ভৌত বিজ্ঞান, আরেকটার নাম হলো জীববিজ্ঞান। ভৌত বিজ্ঞানের শাখা 5টি। সেই 5টি শাখার 1 নাম্বারটা ছিল পদার্থবিজ্ঞান, 2 নাম্বারটা হলো রসায়ন বিজ্ঞান, 3 নাম্বারটা ছিল হলো ভূগোল, 4 নাম্বারটা হলো জ্যোতির্বিজ্ঞান এবং 5 নাম্বারটা ছিল হলো আবহবিদ্যা। তার মানে আমরা যে পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করছি সেটা আসলে ভৌত বিজ্ঞানের একটি শাখা। তাহলে এবার তোমার জানা উচিত যে পদার্থ বিজ্ঞান কাকে বলে। চলো যাই এবার পদার্থ বিজ্ঞান কাকে বলে আমরা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার পদার্থ বিজ্ঞান কাকে বলে এটা তোমার জানা দরকার। যেমন আমি বলছি পদার্থ বিজ্ঞান। এই পদার্থ বিজ্ঞান কাকে বলে? ভৌত বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়। যেহেতু পদার্থবিজ্ঞান ভৌত বিজ্ঞানের একটি শাখা, সুতরাং তোমাকে বলার সময় এভাবে বলতে হবে যে ভৌত বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞানের শাখা আছে 10টি। পদার্থবিজ্ঞানের শাখা কয়টি? 10টি শাখা। 10টি শাখা। ওকে, এখন এই 10টি শাখা মনে রাখা তোমার জন্য খুবই জরুরি। কিন্তু আমরা যদি 10টি শাখা একসাথে মনে রাখতে চাই তাহলে আমাদের মনে নাও থাকতে পারে। এই জন্য আমার কাছে একটি কৌশল আছে। সেই কৌশলটা আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। একটা ছোট্ট ছন্দ তোমাদেরকে মনে পড়ে দিতে চাই। এটা আমি তৈরি করা। এই তৈরি করা ছন্দটা তোমরা মনে রাখো, তাহলে পদার্থবিজ্ঞানের যে 10টি শাখা আছে সেই 10টি শাখা তোমার মনে থাকবে। আমি বলে দিচ্ছি সেই ছন্দটা কি। আমি বলছি ইস নিপা শোন আতা কোক খাবে। আমার এই ছোট্ট শব্দটার মধ্যে, আমার ছোট্ট এই সেন্টেন্সের মধ্যে আমার পদার্থবিজ্ঞানের 10টি শাখা লুকিয়ে আছে। আমি যদি এক এক করে বলি তাহলে দেখো, ইস নিপা শোন আতা কোক খাবে। আমি কি বলছি আবার বলো, ইস নিপা শোন আতা কোক খাবে। ইস নিপা শোন আতা কোক খাবে। এর মধ্যে পদার্থবিজ্ঞানের 10টি শাখা লুকায়িত আছে। আমি একটা একটা করে নাম লিখছি। যেমন ধরো 1 নাম্বার ইলেকট্রনিক্স। নাম্বার 2 হলো শব্দ বিজ্ঞান। নাম্বার 3 হলো নিউক্লিয় পদার্থবিজ্ঞান। 4 নাম্বার হলো পারমাণবিক পদার্থবিজ্ঞান। এরপরে আসেন আলোক বিজ্ঞান। এই হলো 5টি। আমি হর্ষইতে লিখেছি ইলেকট্রনিক্স, তালবু শতে শব্দ বিজ্ঞান, দন্ত 9 হিসেবে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কয়েকের পা দিয়ে লিখেছে পারমাণবিক পদার্থবিজ্ঞান, সরিয়াতে লিখেছে আলোক বিজ্ঞান। এই হলো 5টি। এরপরে যদি আসি তাহলে আমরা 6 নাম্বার আমরা এই তা দিয়ে 2টা লিখবো। একটা হলো তাপ বিজ্ঞান, তাপ ও তাপ গতিবিদ্যা। তাপ ও তাপ গতিবিদ্যা। আর 7 নাম্বার ত দিয়ে আরেকটা লিখবো আমরা,
সেটা হলো আমরা তাড়িৎ চম্বক বিজ্ঞান। তাড়িৎ চম্বক বিজ্ঞান, তাহলে ত দিয়ে আমরা দুটা লিখেছি। আর পরে আমরা লিখব 8 নাম্বার কোয়ান্টাম। কোয়ান্টাম আমরা 9 নাম্বার লিখব কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। এরপরে আমরা 10 নাম্বার লিখব হলো বলবিজ্ঞান অথবা বলবিজ্ঞান। দেখো খুব সহজে তুমি এই 10টি নাম মনে রাখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখার জন্য তোমাদেরকে কিছু পলিসি বা কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমি সেই টেকনিকগুলো তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা আমার সঙ্গে সেগুলো ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করবে। যেমন আমি বলেছি ইস নিপাসন আতা কোপ খাবে, এর মধ্যে পদার্থবিজ্ঞানের 10টি শাখা লুকিয়ে আছে। এই 10টি শাখা এখন তুমি যদি ইস নিপাসন আতা কোপ খাবে এটা মনে রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি খুব সহজেই এই 10টি শাখার নাম মনে রাখতে পারবে। আমি আবারও বলছি, হর্ষইতে আমার ইলেকট্রনিক্স, তালবুসতে আমাদের শব্দ বিজ্ঞান, দন্ত নয় হিসিকাতে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, পাতে হলো পারমাণবিক পদার্থবিজ্ঞান, আলোক বিজ্ঞান শরিয়াতে ছিল, তা দিয়ে আমরা দুইটা ছিল তাপ গতিবিদ্যা, আরেকটা হলো তাড়িৎ চম্বক বিজ্ঞান, কতে ছিল কোয়ান্টাম, আর কতে ছিল হলো কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, এবং বতে ছিল হলো বলবিজ্ঞান। এই ছিল আমাদের পদার্থবিজ্ঞানের 10টি শাখা। আমি আবারও মনে করে দিতে চাই, আমরা প্রথমেই বলেছি বিজ্ঞান কাকে বলে। বিজ্ঞান 2 প্রকারের ছিল, ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞান। ভৌত বিজ্ঞানের শাখা ছিল 5টি, তার মধ্যে পদার্থবিজ্ঞান ছিল, রসায়ন বিজ্ঞান ছিল, ভূগোল ছিল, জ্যোতির্বিজ্ঞান ছিল এবং আমাদের লাস্ট ছিল হলো আবহবিদ্যা। এরপর আমরা পদার্থবিজ্ঞান কাকে বলে সেটা জেনেছি। এরপর পদার্থবিজ্ঞানের শাখা ছিল 10টি, মনে রাখার জন্য একটি কৌশল অবলম্বন করেছি, তার নাম হলো ইস নিপাসন আতা কোপ খাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাচ্ছি পরবর্তীতে আমরা পরিমাপ কাকে বলে সেটা জানার জন্য। এসো আমরা পরিমাপ কাকে বলে এটা একটু জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি আমরা ধীরে ধীরে একটা একটা করে টপিকস ধরে আলোচনা করি তাহলে তোমার ফিজিক্সটা খুবই সহজ মনে হবে। অনেকেই বলে পদার্থবিজ্ঞান অনেক কঠিন সাবজেক্ট, এটা কখনই তোমার মনে হবে না। তোমরা স্কুল 71-কে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে ক্লিক করে রাখো, আমাদের প্রত্যেকটা ভিডিও তোমার কাছে যাবে। আর সবচেয়ে সহজ সাবজেক্টের নাম হবে পদার্থবিজ্ঞান। আমি আশা করি তোমরা খুবই মজা পাবে আমাদের এই স্কুল 71-এর পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা ক্লাস। চলো যাই আমরা পরিমাপ কাকে বলে একটু দেখে নিই। পরিমাপ, আমরা বলবো পরিমাপ কাকে বলে। পরিমাপ হলো যে কোনো কিছু পরিমাণ করাকেই পরিমাপ বলে। আমি ছোট্ট একটি শব্দ বলেছি, কোনো কিছু পরিমাণ করাকে পরিমাপ বলে। পরিমাণ, এই যে আমি লিখে দিয়েছি পরিমাণ। আচ্ছা ঠিক আছে, আমরা এই পরিমাণটা কি করে বুঝি? ধরো আমরা একটা দোকানে গেলাম, আমরা দোকানে গিয়ে বললাম ভাই আমাকে কিছু চাল দেন। দোকানদার আমার দিকে তাকায় থাকবে, দোকানদার বলবে কতটুকু চাল দিব। তখন অবশ্যই আমাকে একটা পরিমাণ বলতে হবে, 1 কেজি, 5 কেজি, 10 কেজি অথবা 20 কেজি, এভাবে আমাকে পরিমাণ বলতে হবে। তা না হলে কিন্তু তুমি কোনো কিছু কিনতে পারবে না। সুতরাং কোনো কিছু পরিমাণ করাকেই আমরা বলছি পরিমাপ। আমি যখন পরিমাণটা বলবো তখন দোকানদার আমাকে সেইটা পরিমাপ করে আমাকে দিয়ে দেবে। তাহলে মনে থাকবে নিশ্চয় যে আমরা ধরো কাঁচা বাজারে গেলাম, আমরা বললাম এতটুকু আলু দেন, এতটুকু বেগুন দেন, এতটুকু করলা দেন, আমাকে কোনোদিনও দেবে না। দোকানদার আমার মুখের দিকে তাকিয়ে থাকবে আর মনে মনে ভাববে ইস কি সুন্দর বাচ্চাটা, আপনা থেকে কবে আসলি বাবা, অর্থাৎ আমাকে পাগল মনে করবে। সুতরাং খুব সাবধান আমার পিচ্চি শিক্ষার্থীরা, দোকানদার কাছে গিয়ে তোমাকে অবশ্যই কোনো কিছু নেওয়ার জন্য তার পরিমাণ বলতে হবে। যদি বলো আমাকে চকলেট দেন, তাহলে বলতে হবে আমাকে 1টি চকলেট দেন অথবা 5টি চকলেট দেন। তার মানে তুমি পরিমাণটা বলে দিচ্ছ আর দোকানদার তোমাকে পরিমাপ করে দিচ্ছে। এই হলো আমাদের পরিমাপ। কোনো কিছু পরিমাণ করাকেই পরিমাপ বলে।
আবার বলো আমার সঙ্গে, কোনো কিছু পরিমাণ করাকেই পরিমাপ বলে। আরেকবার বলো, কোনো কিছু পরিমাণ করাকেই পরিমাপ বলে। ওকে, এবার চলো পরিমাপের একক। চলে যাই এবার 2 নাম্বারটা, আমাদের পরিমাপের একক। পরিমাপের একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কোনো কিছু পরিমাপ করতে চাই তাহলে তাকে অবশ্যই অন্য কারো কিছুর সঙ্গে তুলনা করতে হয়। এখন তুমি বাড়ি থেকে যাওয়ার সময় ধরো এত বড় একটা পাথর মাথায় নিয়ে দোকানদারকে গিয়ে বললে, ভাই এই পাথরটা হলো 1 কেজি, এটা দিয়ে আমাকে 1 কেজি আলু মেপে দেন। দোকানদার অবশ্যই দেবে না তোমাকে, কারণ দোকানদারের কাছে একটা পাথর আছে, যে পাথরের গায়ে লেখা আছে 1000 গ্রাম, তার মানে 1000 গ্রামে হয় 1 কেজি। সুতরাং তুমি যদি কোনো কিছু পরিমাপ করতে চাও তাহলে সেটাকে অবশ্যই কোনো কিছুর সঙ্গে তুলনা করে পরিমাপ করতে হয়। আর যার সঙ্গে তুলনা করে পরিমাপ করা হয় তাকে বলা হয় পরিমাপের একক। যদি আমি সংজ্ঞা আকারে তোমার সামনে উপস্থাপন করতে চাই তাহলে কেমন হবে ব্যাপারটা? যার সঙ্গে তুলনা করে পরিমাপ করা হয় সেই আদর্শ পরিমাণকেই পরিমাপের একক বলে। আমি আবার বলছি, আরেকবার মন দিয়ে শোনো। যার সঙ্গে তুলনা করে পরিমাপ করা হয় সেই আদর্শ পরিমাণকেই পরিমাপের একক বলে। অনেক সোজা, একটু বুঝে পড়লে অনেক সোজা। আর যদি তুমি মুখস্থি করতে চাও তাহলে এটা থাকবে না। তাহলে আমার সঙ্গে বুঝে পড়ো, তোমার হয়ে যাবে। আবার বলছি আমি, যার সঙ্গে তুলনা করে পরিমাপ করা হয় সেই আদর্শ পরিমাণকেই আমরা পরিমাপের একক বলছি। এরপরে চলে যায় রাশি কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা অনেক মজা লাগবে তোমাদের। রাশি, এই যে রাশি কাকে বলে, এই হলো আমার রাশি। আমরা বলছি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। আবার বলছি আমি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তার নাম রাশি। আচ্ছা বলো তো দেখি, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য একটি রাশি। ক্ষেত্রফল পরিমাপ করা যায়, ক্ষেত্রফল একটি রাশি। আয়তন পরিমাপ করা যায়, আয়তন একটি রাশি। দূরত্ব পরিমাপ করা যায়, দূরত্ব একটি রাশি। তারপরে ধরো বেগ পরিমাপ করা যায়, বেগ একটি রাশি। দ্রুতি পরিমাপ করা যায়, দ্রুতি একটি রাশি। সময় পরিমাপ করা যায়, সময় একটি রাশি। ভর পরিমাপ করা যায়, ভর একটি রাশি। ওজন পরিমাপ করা যায়, ওজন একটি রাশি। এরকম করে যা তুমি পরিমাপ করতে পারো তার নাম হলো রাশি। সুতরাং অসংখ্য 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 টাইপের রাশি তোমার সামনে আসবে যেগুলো তুমি পরিমাপ করতে পারো। আমরা যদি এর সারাংশ করি তাহলে কি পাইলাম? আমরা পেলাম যে যা কিছু পরিমাপ করা যায় তার নাম হলো রাশি। যা কিছু পরিমাপ করা যায় তার নাম রাশি। ওকে, রাশি 2 প্রকার। রাশি 2 প্রকার। নাম্বার 1 যদি বলি তাহলে আমরা বলবো মৌলিক রাশি। মৌলিক রাশি। আর যদি আমরা 2 নাম্বার বলি তাহলে আমরা বলবো লব্ধ রাশি। এখন আমাদের প্রশ্ন হলো যে মৌলিক রাশি কাকে বলে। আমি মাত্র 3টা কথা বলতে চাই। মৌলিক রাশি কাকে বলে আমরা 3টি কথা বলতে চাই। নাম্বার 1, যেসব রাশি স্বাধীন, নিরপেক্ষ, মূল অকৃত্রিম। নাম্বার 2, যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। নাম্বার 3, অন্যান্য রাশি যেসব রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় মৌলিক রাশি। আমি আরেকবার বলছি, যেসব রাশি স্বাধীন, নিরপেক্ষ, মূল, অকৃত্রিম, যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি যেসব রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় মৌলিক রাশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হলো মৌলিক রাশি। তাহলে আমরা মৌলিক রাশি হলো 7টি। মৌলিক রাশি কয়টি? 7টি। মৌলিক রাশি হলো 7টি। একটু দেখে নাও, মৌলিক রাশি 7টি। এখন এই 7টি কি কি এটা তোমাদেরকে মনে রাখতে হবে। চলো যাই আমরা এই 7টি নাম একটু একবার দেখে নিই। চলো, এই 7টি মৌলিক রাশি কি কি আমরা দেখে নিচ্ছি। নাম্বার 1 হলো, যেমন ধরো দৈর্ঘ্য, এর সঙ্গে আসতে পারে প্রস্থ, এর সঙ্গে আসতে পারে উচ্চতা, এর সঙ্গে আসতে পারে দূরত্ব, এর সঙ্গে আসতে পারে সরণ।
তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব, সরণ সবগুলোর দৈর্ঘ্য শুধুমাত্র স্থান, কাল, পাত্র ভেদে এগুলো আলাদা আলাদা নাম হয়েছে, আসলে সবগুলোই হলো দৈর্ঘ্য। 2 নাম্বারটা ছিল ভর, 3 নাম্বারটা ছিল সময়, 4 নাম্বারটা ছিল তাপমাত্রা, 5 নাম্বারটা ছিল তড়িৎ প্রবাহ, 6 নাম্বারটা ছিল দীপন তীব্রতা, 7 নাম্বারটা ছিল পদার্থের পরিমাণ। এই ছিল আমাদের 7টি মৌলিক রাশি। আমি আবারও বলছি, মৌলিক রাশি হলো 7টি। 1 নাম্বার ছিল দৈর্ঘ্য, 2 নাম্বার ছিল ভর, 3 নাম্বার ছিল সময়, 4 নাম্বার তাপমাত্রা, 5 নাম্বার তড়িৎ প্রবাহ, 6 নাম্বারটা দীপন তীব্রতা এবং 7 নাম্বারটা ছিল পদার্থের পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ফিজিক্সটাকে এইভাবে স্কুল 71-এ এসে প্রত্যেকটা ক্লাস করতে থাকি, তাহলে তোমরাই বলো ফিজিক্সটা কি কখনোই কঠিন হতে পারে? যদি না পারে, তাহলে তোমার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাও। স্কুল 71-এর সাথে থাকো, স্কুল 71 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে রাখো। প্রত্যেকটা ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছে যাবে। আমি হারুন রশিদ তোমাদের সামনে হাজির হব ফিজিক্সকে সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।